প্রিয় দর্শক, নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। সহযোগিতায় রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। উন্নত জাত ও বংশমর্যাদার কোটি টাকার গরু ও 12 লাখ টাকার ছাগল নিয়ে এখন আলোচনা চারদিকে। ঈদের আগে সাদিক অ্যাগ্রো থেকে 12 লাখ টাকার ছাগল কেনার ঘোষণা দিয়ে ভাইরাল হওয়া তরুণ মুশফিকুর রহমান ইফাতকে নিয়ে তোলপাড় এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। কোরবানির উদ্দেশ্যই যেখানে ছিল যে পছন্দের পশু কিনে স্রষ্টাকে খুশি করা, কিন্তু পরিস্থিতি এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে সব কিছুতেই কেমন জানি দেখানোর প্রবণতা। আমরা খাঁটি বাংলায় যদি বলি যে ফুটানির প্রবণতা। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। স্যার, আপনার কাছে আসতে চাই যে আমরা গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে আসলে ছাগল নিয়ে একটা লঙ্কাকাণ্ড ঘটে গিয়েছে, যে এক পিতা এখন পুত্রকে অস্বীকার করছেন। বলা হচ্ছে যে ভাইরাল হওয়ার কারণে হয়তো বা অন্যান্য সমূহ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পিতা এই অস্বীকারটা করছেন। আপনি আসলে সার্বিকভাবে এই ঘটনাকে কিভাবে বিশ্লেষণ করবেন? ছাগল নিয়ে তো কিছু ছাগলামিও হইতে পারে, সেটা তো আপনার কিছু মাথা রাখার দরকার। কোরবানির ছাগল আজকে পত্রিকায় ওটা দেখলাম, এবং পিতার পরিচয় তো আবার আমার সাথে অন্যভাবে চাকরি ক্ষেত্রে একটু রিলেটেডও হয়ে যায়, যেটা পত্রিকা দেখলাম। ব্যাপারটা কোরবানি হলো ওয়াজিব, ফরজ না। তাও একটা সীমা আছে। এইবারের হিসাবে বোধহয় সম্ভবত যার কাছে 58,000 টাকা পর্যন্ত থাকে এরকম একটা হিসাব হুজুররা দিল। তো ফরজ হইল ডেইলি 4-5টা নামাজের যে ফরজটা মুসলমানের জন্য। তো 5রে যদি 365 দিয়ে গুণ করেন তাহলে 1725 ওয়াক্ত ফরজের ব্যাপার থাকে। সেই জায়গায় ওই ফরজ পালনের মধ্যে নাই যেটা আপনি বললেন ফুটানি বা দেখানো, ওই একদিনের ওয়াজিবের জন্য কিন্তু অস্থিরতা অনেক বেড়ে গেছে। এত বাড়ে যে এটা একটা কম্পিটিশানে চলে গেছে। হ্যাঁ, ইকোনমির জন্য যেটা এবার হিসাব দিল প্রাণী সম্পদ মন্ত্রণালয়, 1,04,05 লাখ বা কয়েক লাখ কোরবানি হয়েছে। দামের হিসাবটা আমি যাচাই করেছি, আমি নিজে কোরবান দেওয়ার মধ্যে দামটা লিখেও রাখি। তাতে দেখা যায় গড়ে আপনার 1 লাখ টাকা করে এক একটা গরু পড়েছে, বেশিগুলা যেগুলা কম সহ। আমার একটা হিসাব আছে, আপনার 2021 সালে আমরা 5 শরিকে কোরবান দিয়েছি। তখন গরু কিনেছি 52,000 টাকায়, আর অন্যান্য খরচ মিলিয়ে আমাদের টোটাল 65,720 টাকা। প্রতি শরিকে 5 শরিকে 13,144 পড়েছে। আর 2024-এ এই বছর আমরা গরু কিনেছি 7 শরিকে, আমরা গরু কিনেছি 85,000 টাকায়। হাসিল অন্যান্য মেনটেন খরচে মোট 1,06,440 টাকা খরচ। আমাদের জনপ্রতি 15,206 টাকা খরচ পড়েছে। কোরবানির জন্য যার যার সামর্থ্য অনুযায়ী দেবে। এখন একটা ছাগলের দাম 12 লাখ বা 15 লাখ, তার মধ্যে 1 লাখ টাকা বায়না দিয়ে আসবে, এটা পরে আনতে যাবে না। আবার গরুর দাম উঠছে নাকি কি কোটির হিসাবে চলে, কোটি টাকায় নাকি বিক্রি হয়েছে, কোনো এক ব্যবসায়ী নাকি কিনেছেন। আচ্ছা, এগুলো যেটা আপনি বললেন একেবারে খাস বাংলাতে, আসলে একটা শোয়ের ব্যাপার আছে। আমার আবার ইনকাম ট্যাক্সের হিসাব যদি করতে যাই, তাহলে যদি সফটওয়্যার ডেভেলপ করা যেত, গরু কেনার সাথে সাথে যদি এটা তথ্য ওখানে যেত, তাহলে যে 1 কোটি টাকার গরু কিনে তার ফাইলের মধ্যে কত কোটি টাকা আছে দেখার বিষয় আছে। যে আপনার 12 লাখ টাকা ছাগল কিনে শুধু একটা ছাগল, তাহলে তার অন্য টোটাল খরচ কত, 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, বাকিটা তো ট্যাক্স আছে। তাহলে একটা বিরাট কাজ হয়ে যেত। ব্যাপারটা সামাজিকভাবে আর্থিকভাবে মানুষের যে একটা কম্পিটিশন হয়ে গেছে, সেটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা মুতাকাসির একটু বলেও রাখছেন যে আল্লাহাকু মুতাকাসির, প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে মহাচ্ছন্ন রাখবে। পরে সতর্ক করতেছে হাত্তা জুরতুল মাকাবের, কবরে যাওয়া পর্যন্ত এটা থাকবে। তো অতএব সেই প্রতিযোগিতা চলতেছে, কে কত নেবে। আমার মনে আছে আমি যখন ক্লাস 3-তে পড়ি, 50-এর দশকের শেষের দিকে, সে সময় আমরা 7 শরিকে গরু কিনেছি আপনার 49 টাকা, প্রতি শরিকে 60 টাকা খরচ।
এখন যে অন্যান্য খরচ আছে, হাসিল, রাখাল রাখা, ধোয়া মোছা, সেগুলো তখন ছিল না। নিজেরা গরু জবাই করে কাটা হইতো। গরুর মাংস বানানোর সময়ে ওই কলিজা টলিজা আগে দিয়ে দিত, ওটা রান্না হয়ে চলে আসতো, ওটা দিয়ে চালের গুঁড়ার পিঠা খাওয়া হতো। 50 টাকার গরু, এটাই 3 বাড়ির মধ্যে সবচেয়ে বড় গরু, এবং এটা দেখানোর জন্য আমরা বাড়ি বাড়ি হাঁটলাম, এটা বড় গরু। আর 30, 32, 35-এর মধ্যে গরু কেনা বেচা। এখন তো কোটি টাকা ইউনিটের মধ্যে চলে যাচ্ছে। আমি ব্যাপারটা দেখি এভাবে যে মূল ফরজ যেটা আদায় না করে বছরের একটা ওয়াজিবের জন্য আমাদের ব্যস্ততা বেশি হচ্ছে, এটা উৎসব হিসাবে সবার কাছে গৃহীত হচ্ছে, কিন্তু প্রতিযোগিতা বেশি হচ্ছে। আর দ্বিতীয় জিনিস হইল, যেটা আপনি বললেন ধর্মীয় আবহের মধ্যে যেটুকু হওয়ার কথা, এটা তলানিতে চলে গেছে, একেবারে তলানি। এটাই স্যার, যে আপনাদের আমলে যেরকম একটা ছিল যে ধর্মের একটা নির্দেশ পালন করা, এখন কি আর সেটা এরকম আছে? মানে কেমন যেন একটু দেখানোর একটা প্রবণতা চারদিকে চলে এখন সেটা নাই। এখন তো দেখানোর প্রবণতা আছে। আমাদের সে সময় আপনার 60-এর দশকের প্রথমে, 50-এর দশকের শেষেও সমাজে আপনার ধর্মীয় অনুশাসনটা কঠোর ছিল। যেমন কেউ যদি অন্যায় পাপ টাপ করতো, ঘুষ খাইতো, মোল্লা মৌলবীরা আলেমরা তার বাড়িতে দাওয়াতও খেতেন না। তো এখন রিভার্স হয়ে গেছে না? এখন তার বাড়িতে দাওয়াত খেলে হাদিয়া বেশি মিলে, সেখানে বেশি যায়। আর যে যত বেশি চুরি করে সে দান বেশি করতে পারে, মসজিদ মাদ্রাসায় অনুদানও বেশি দিচ্ছে, অনুদান বেশি দিতে পারে, ও আবার এমপি হইতে পারে টাকা খরচ করে। টাকা থাকলেই তো হইল, তারপর নমিনেশন কিনতে পারে। তাহলে টাকার প্রাধান্যতা সমাজে এখন বেশি স্বীকৃত হয়ে গেল। এটা 3 কারণে হয়ে গেছে, যে যত দুর্নীতিপরায়ণ হোক। কারণ এক হইল রাষ্ট্রীয় আইন তাদেরকে ধরছে না, ফাঁক করে চলে যাচ্ছে। 2 হইল নৈতিকতার যে নৈতিক অনুশাসন, যেটা ধর্মীয় অনুশাসন, সেটার থেকে মানুষ দূরে সরে গেছে। তারপরে আগে যেটা চেক ছিল, চেক অ্যান্ড ব্যালেন্স, সামাজিক স্বীকৃতি অস্বীকৃতির ব্যাপার। এমনও তো আমরা দেখেছি 50-60-এর দশকে আপনার ঘুষখোরের মেয়ের বিয়েতে আলেম শুধু দাওয়াত নিত না, সমাজপতিরাও তখন বলতো যে না, ওর সম্বন্ধে ভিন্ন রকমের কথা আছে, ঠিক আছে আমরা যাব না। এখন তো সেটা নাই। তাহলে সামাজিক স্বীকৃতি আছে, ধর্মীয় বা নৈতিক অনুশাসন এখন উঠে গেছে, রাষ্ট্র তাদের ধরতে পারতেছে না, অর্থাৎ দুর্নীতি এবং এই জাতীয় শোটা বেড়ে গেছে। আর আরেকটা জিনিস আমরা আগে যেটা দেখতাম, সেটা হলো রাজনীতি যারা করে তারা রাজনীতি নিয়েই ব্যস্ত থাকতো। ওয়ার্ড কাউন্সিল, ইউনিয়ন পরিষদ, তার আগে ইউনিয়ন বোর্ড নাম ছিল, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য পৈতৃক সম্পত্তি বিক্রি করে ভোট টোট করতো, ক্যাম্পাস করতো। এখন তো সেটা লাগছে না। এখন বরং ভোট করে আসলে সে হয়ে যাইতেছে নেতা, কোনো পুঁজি নেই, কিছু নাই। আমরা গ্রামে যেগুলো দেখি টেন্ডল, টাউট বাটপার দল করে, হ্যাঁ, এই একাধারে তো 3 মেয়াদ আওয়ামী লীগ আছে, এখন আওয়ামী লীগের পুরা দখলের দেশ। তো এরা ওই বিনা পুঁজিতে প্রচুর টাকার মালিক হচ্ছে। ইভেন গ্রামের ওয়ার্ড কাউন্সিলর গাড়ি কিনে, গাড়ি চালায়, কিন্তু তার পত্রিকায় কত, অন্য আয় কত, সেটা তো আমরা জানি কিভাবে হয়। আমি নিজে সেগুলো দেখছি। আরও যেটা বেশি হয়ে যাচ্ছে, ক্ষমতায়ন, দলীয় ক্ষমতায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত আওয়ামী লীগ যে একটা ভুল করে সব দখলের জন্য নিয়ে গেল, ওটার খেসারতে যাইয়া তো এখন লেজে গোবরে হয়ে যাচ্ছে। যে পার্টি রাজনীতি কি দশায় গেল, নিজের লোকরাই নিজেদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় সংসদ নির্বাচনে কতবার যেটা গেল, এখন আর এটা দোষের নয়। স্থানীয় সরকার নির্বাচনটা সবাই ভালো লোককে ভোট দিতে পারত, সেটাও করে ফেললো পার্টি। এখন বলে যে না, পার্টির বাইরেও যেতে পারবে, আমরা মার্কা দেব না। তাহলে এইসব করতে গিয়ে দলীয়করণের প্রভাবে পুরা দলের ক্ষমতা এত বেশি হয়ে গেল যে কোনো কোনো জায়গায় যেটা দেখতেছি, দল এবং দলের নেতারা কমিটি বিক্রি করতেছে। যে মসজিদ কমিটি ইলেকশন হচ্ছে না গঠনতন্ত্র অনুযায়ী, এরা এই নেতারা এটা বিক্রি করে ফেলতেছে। যে হতে চায় সভাপতি, তার কাছ থেকে টাকা নিয়ে তাকে খুশি করে তারা বিক্রি করে ফেললো। তো এই প্রভাবটা কুরবানির মধ্যে আসছে।
আমি রাস্তায় হেঁটে হেঁটে গরু দেখেছি, জিজ্ঞেস করেছি, মোটামুটি মানুষের আর্থিক সামর্থ্য তো ভালো হয়েছে, এটা স্বীকার করতে হবে। যতই বলে যে টাকা নাই, ইনফ্লেশন বাড়ছে, খাদ্যের ইনফ্লেশন 10% চলে গেছে, কিন্তু গরুর কোরবানির হাটে গরু যে পরিমাণে সবাই কিনেছে, এটা দেখে তো আর্থিক সঙ্গতি নাই বলা যাবে না। জি স্যার, একজন দর্শক আছে, ফোনটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি, বিষয়টা হলো ছাগল লঙ্কা কাণ্ড। যিনি কোরবানি উপলক্ষে ছাগলটি ক্রয় করেছেন, তার বাবা বলা হচ্ছে গণমাধ্যমে দেখলাম রাজস্ব কর্মকর্তা না অন্য কোনো পদে আছে, সরকারি বড় উচ্চ আসনে আছে, কিন্তু তিনি তো তার ওই সন্তানকে অস্বীকার করছেন, বিবৃতি দিচ্ছেন, অথচ আবার গণমাধ্যমে দেখছি তার আত্মীয় পরিচয় কিন্তু আর একটা মাধ্যম তুলে ধরেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশে সবকিছু অনুসন্ধানই হয়, সাংবাদিক ভাইরা অনুসন্ধানী নিউজ কেন করে না? গোয়েন্দা সংস্থা কেন তাদের নাম খতিয়ে দেখে না? কোত্থেকে এই ছেলে আসলো? আর কোরবানি নিয়ে, গরু ছাগল নিয়ে যারা তামাশা করে, তাদের কি আল্লাহর ভয় নেই? তাদের কি দেখার কে, তাদেরকে বিচার করার কি কেউ নেই? এই কেউ নেই প্রশ্নবোধকটি আমি রেখে গেলাম আজকের অতিথি যারা। নিশ্চয়ই মাসুদ কামাল ভাই বলবেন। মাসুদ কামাল ভাই আপনার কাছে দিতে চাই আর কি। কি বলবো, ভয় আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা? আল্লাহর ভয় তো যদি আপনি যে কাউকে জিজ্ঞাসা করেন, যে কাউকে, ভাই আপনার কি আল্লাহর ভয় নাই? আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন লোক আছে বলবে যে আল্লাহর ভয় নাই। যে নিয়মিত নামাজ পড়ে না মনে করেন, তাকেও বলেন আপনি, সেও বলবে না যে আমার আল্লাহর ভয় নাই, বলবে না। কিন্তু তার আচার আচরণ কর্মকাণ্ড কি প্রমাণ করে? যে কাজগুলো ধর্ম করতে নিষেধ করেছে, যে কাজগুলো আমরা বলি যে আল্লাহ করতে নিষেধ, ধর্ম মানে আল্লাহ তো নিষেধ করেছে, সেগুলো তারা অহরহ করছে। কিন্তু তাহলে আমি কি তার মুখের কথাটাই শুনবো নাকি তার কাজটা দেখব? মুখের কথা শুনলে সবারই আল্লাহর ভয় আছে, এবং কাজের দিকে তাকালে খুব কম মানুষই বাংলাদেশে আছে যারা নাকি আল্লাহর ভয় পায়। বাকি সবাই মনে করে যে কি আছে, মানে কথার কাজে মিল নাই। কাজেই এটা আসলে একটা মানে এই প্রশ্নের হাজার রকম উত্তর হতে পারে। বাট বিষয় যেটা বদিউর রহমান সাহেব বলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যে এটা তো এক ধরনের, আমি মনে করি এটা তো এক ধরনের অশ্লীলতা। আপনি এত টাকা দিয়ে একটা মানে কোরবানির পশু কিনবেন, কেন কিনবেন আপনি? মানে আমি আলাপ করতে হিসাব করে দেখলাম যে 12 লাখ টাকা যদি একটা ছাগলের দাম হয়, শুনেছি ওটার ওজন নাকি 175 কেজি। যদি 175 কেজি হয় তাহলে প্রতি কেজির দাম পড়ে 6,857 টাকা। তো সেই মাংস তো আর সোনা দিয়ে মোড়ানো না, তাই না? 1 কেজি মাংসের দাম 6,000 কোটি টাকার গরুর কেজি পরে প্রায় 7,000 টাকার উপরে। তো এটা যেটা পড়ে, এখন এই মাংস কি তার এত হয়, স্বাদ হয়, এত স্বাদযুক্ত হয় না। সে আসলে বলতে চায়, যারা এটা কিনেন, সে আসলে বলতে চায় যে আমার এত টাকা আছে, আমি পারি, তোমরা দেখো। তুমি পারো না। তুমি জেনে রাখো, আমি আর তুমি এক গোত্রের না। আমার যেহেতু টাকা আছে, এই জন্য আমি অনেক উঁচু গোত্রের। আমি একটা ছাগল অথবা একটা কোরবানির পশু কেনার জন্য আমি এত টাকা ব্যয় করতে পারি, আমার এই সামর্থ্য আছে। উদ্দেশ্যটা যদি ভালো থাকতো তাহলে তো মাসুদ কামাল ভাই যে মানে 1 লাখ টাকা করে 12টা গরু তো কেনা যেত। শুনেন ভাই, এখন এখানে বিষয়টাকে আমি বলি আপনাকে, এটা হলো কি, দুনিয়াটা তো এখন কনজিউমার সোসাইটিতে পরিণত হয়েছে। দেখবেন লজিক দিবে, আমি আপনি একটা শার্ট কিনবো, কত টাকা দিয়ে শার্ট কিনবো আমি আর আপনি? ধরেন 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা ম্যাক্সিমাম, তাই না? এখন ডিজাইনার শার্ট আছে, এখন দেখা যাবে যে ডিজাইনার্সের কাছ থেকে আপনি কিনবেন, আপনি কোন ডিজাইনারের কাছ থেকে কিনছেন এটা কিন্তু ম্যাটার করবে। সেটা দেখতে কেমন, পরলে আপনাকে কেমন লাগছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনি কোন ডিজাইনারের শার্টটা কিনছেন, কোন ডিজাইনারের জামাটা কিনছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে যেমন আপনি 1 কাপ কফি আপনি মানে 50 টাকাও খেতে পারেন, 500 টাকাও খেতে পারেন, কফি তো কফি ভাই। কেন? এই যে ডিফারেন্সটা, এটা আসলে বলে দিচ্ছে যে আমি এটা পারি, তুমি পারো না, কাজে তুমি নিচেই থাকবা, আমি তোমার চেয়ে অনেক উপরে আছি। এই যে প্রমাণ করাটা, মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করার যে মানসিকতা, এটা এক ধরনের বিকৃতি, এটা এক ধরনের মানসিক বিকৃতি, এবং এই আচরণটাকে আপনি অশ্লীল আচরণ বলে চালাতে পারেন।
কিন্তু সেটা আমাদের দেশে আছে, অনেক দিন ধরে আছে। এই কারণে এই লোকগুলির না আসলে এই যে সে যে 12 লাখ টাকা দিয়ে দিচ্ছে, তার তো এই টাকাটা ইনকাম করতে অতটা কষ্ট হয় নাই। সে তো সহজে ইনকাম, সে লোকটা যদি কষ্ট করে ইনকাম করতো তাহলে তার কিন্তু সেটা করতে পারতো না। সে তো খুবই মানে চোরাগুপ্তা পথে টাকাটা উপার্জন করছে। তার একটা সামাজিক পরিচিতি আছে, সরকার তাকে একটা জায়গায় বসাইছে, হয় সে একটা বড় রাজনীতিবিদ, অথবা সে একজন দস্যু, অথবা সে একজন স্মাগলার, কিছু একটা, যে পথে নাকি খুবই শরীরের ঘাম বের না করেই বিপুল অর্থ উপার্জন করা যায়। অতএব তার খরচ করতেও কোনো রকম দ্বিধা নেই। এখন মূল যে প্রশ্নটা এখন উঠছে, সেই প্রশ্নটা হলো ওই ছেলের বাবার নাম মতিউর রহমান। এখন এই মতিউর রহমান কি সেই মতিউর রহমান? মতিউর রহমান সাহেব অস্বীকার করছেন। আজকে আমি একটা পত্রিকায় দেখলাম, পত্রিকা একটা অনলাইনে দেখলাম আর কি, এবং একটা বড় প্রতিষ্ঠানে, মানে এলেবেলে কোনো অনলাইন না, এস্টাবলিশ একটা অনলাইন, সেখানে দেখলাম এই মতিউর রহমান সাহেব নাকি মানে বলছে আর কি যে এই ছেলেটা যে মোবাইলটা দিয়ে ফোনে কথা বলতো, সেই মোবাইলটা কেনা হয়েছে তার মায়ের নামে। তো তার মায়ের নাম কি কি যেন আছে, ডাক নাম বোধহয় শিবলিটা কে যেন একটা নাম, তার মায়ের নাম। এখন সেই ভদ্রমহিলার স্বামীর নাম আবার মতিউর রহমান। তো এটা নিয়ে এই মতিউর রহমান সাহেবকে জিজ্ঞাসা করা, তিনি বলছেন না, এটা আমি না, অন্য কোনো মতিউর রহমান হতে পারে। মতিউর রহমান খুব কমন নাম, হতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই অনলাইনের আমি শেষ দিকে দেখলাম লেখা আছে যে এই মতিউর রহমান সাহেব নাকি 2টো বিয়ে করেছেন। এক বউ তার নরসিংদীতে কোনো এক উপজেলার চেয়ারম্যান, রায়পুর উপজেলার চেয়ারম্যান, আর এটা নাকি ওনার দ্বিতীয় স্ত্রী। দেখেন এগুলি আলোচনা হচ্ছে কিন্তু, বাট এই আলোচনাগুলি সঠিক না। আবার যে ছবি হয়, আপনাদের এখানে ছবি দেখছি, আমি ওই ফেসবুকে ছবিটা দেখেছি যে উনি যাকে অস্বীকার করেছেন ইফাত তার কেউ না, তার সঙ্গে ওনার যে ছবিটা দেখা যাচ্ছে তার সঙ্গে ইফাতের চেহারাও মিল দেখতে পাচ্ছি। আবার নিজাম হাজারিও কিন্তু বলেছেন যে এটা মতিউর রহমানই তার বাবা, এরকম। হ্যাঁ, তো এখন আমার কথাটা হলো কি, যদি হয়ে থাকেন, এখন এটা নিয়ে এত গবেষণা করা দরকার ছিল না, কিন্তু এখন দরকার হয়ে গেছে এই কারণে যে যদি উনি ওনার বাবা কি না বাবা, এটা ওনার গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে ওনার সন্তান কি না। কারণ সে যে লোক, যদি তার সন্তান হয়ে থাকে, উনি তো অস্বীকার করেছেন, সম্ভবত সেকেন্ড ওয়াইফের সন্তান। সেকেন্ড ওয়াইফের সন্তান আর প্রথম ওয়াইফের সন্তানের মধ্যে কোনো পার্থক্য আছে? সন্তান তো সন্তানই, তো এটা তো আর ওইভাবে আপনি বলতে পারেন না। কাজে দুইটার তো প্রক্রিয়া তো একই, তো সেখানে উনি তো অস্বীকার করতে পারবেন না, ওয়ারিশও তো একই হবে, এই সন্তান তো পিতার ওয়ারিশ হবেন না। এখন এই জিনিসটা উনি যখন অস্বীকার করেন, তখন বিষয়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় এটা উদ্ঘাটন করা। আমি মনে করি এটা উদ্ঘাটিত হওয়া উচিত। কারণ এই ইফাতের আমি আরও কিছু ছবি দেখেছি যে একটা দামি দামি গাড়ির পিছনে রেখে সে পোল দিয়েছে, যে গাড়িগুলোর দাম প্রায় 1-1.5 কোটি টাকা এক একটা গাড়ির। ওই ছেলের বয়স কত? এটাকে সে ইনকাম করেছে, তার বাবা ইনকাম করেছে। তার বাবা কি করেন এটা মতিউর রহমান সাহেব ভালো বলতে পারবেন, কারণ যেখানে উনি চাকরি করেন সেখানকার উনি শীর্ষ পদে ছিলেন, উনি বলতে পারবেন শীর্ষ পদে থেকে উনি কেমন মানে কামাই করেছেন। এটা কি এত সহজ কাজ কিনা, এটা ওনার কাছ থেকে আমি শুনতে চাই। আমরা বিরতির পরে আমরা শুনবো স্যারের কাছ থেকে। জি, আমরা একটা ব্রেকে যাচ্ছি মাসুদ কামাল ভাই। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে যেতে চাই যে মাসুদ কামাল ভাই বিরতির আগে বলছিলেন যে আপনি তো এনবিআর চেয়ারম্যান ছিলেন, যে শীর্ষ পদে থেকে আসলে কেমন কামাই করেছেন? এটার জবাব দিচ্ছি, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। তার আগে ছাগল নিয়ে যে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, ছাগল নিয়ে, ছাগলের সাথে ধর্মের একটা গল্প আছে সুন্দর। এটা কারো প্রতি আহত করে না, যে ছাগলকে নিয়ে ধর্মের সাথে জড়িয়ে একটা ইন্টারেস্টিং গল্প আছে। সেটা হইল এক গরিব মানুষের ছাগল মসজিদের আঙ্গিনাতে ইমাম সাহেব কিছু ফুল গাছের চারা টারা লাগালে ওখানে ঢুকে গেল। তো পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, ওনার চারা খেয়ে ফেলছে।
আপনাদের মনে আছে ছোটো থাকতে হয়তো খোয়ারের সিস্টেম ছিল, খোয়াচ্ছে, হ্যাঁ, খোয়ারে ঢুকাই দিত, তখন তার ওই যে 2 টাকা বা 8 আনা এইভাবে জরিমানা একটা দিয়ে রেট ছাড়াই নিয়ে থাকতো, আসতে হতো। জোর ছাড়ানো হইতো। তো এই লোক যাইয়া হুজুরের কাছে বহুত কান্নাকাটি যে ও খেয়ে ফেলছে আর আসবে না, আমি পাহারা দেব। উনি অ্যাডামেন্ট, হুজুর তো খুব কড়া যে কেন ঢুকলো মসজিদের ওখানে। পরে সেই লোক বলতেছিল রাগ করে, বলে যে হুজুর ছাগল তো আপনারা চিনে নাই, আমি তো আপনারা চিনি, আমি জিন্দিগিতে আপনার মসজিদের ধারে কাছে আসছি, দেখছেন কোনো দিন? ছাগল তো চিনে নাই। তো এখনও ছাগলের দেশা হইল যে ছাগল যে এরকম ভাইরাল হবে, ওটা ছাগল নিজেও বুঝে নাই। আমার শ্বশুরে একটা বড় ছাগল পালতেন, তো এখন নাম তো কে কারে কী দে, ওই ছাগলের নাম ছিল মিনিস্টার। আমি শুধু মিনিস্টার? হাসতাম, হ্যাঁ, ওরা আদর করে ছাগলের নাম রাখছে মিনিস্টার। এখন ফ্রিজের নাম মিনিস্টার, আর আমরা মিনিস্টার বলতে মন্ত্রী বুঝি, তখন ছাগলও মন্ত্রী। তো ছাগল নিয়ে এইরকম কাণ্ড হবেই, হতে থাকবে, এবং যতদিন ছাগল থাকবে ততদিন এরকম ছাগলামি চলবে। হ্যাঁ, সেটা কার ছেলে করলো সেটা বড় জিনিস না। আর যেটা বললেন যে এনবিআর চেয়ারম্যান হিসাবে এনবিআরের হিসাবটা কামাই কত করলাম, এটা আমি যখন লোন নিয়ে, ব্যাংক লোন নিয়ে বাড়ি করতেছিলাম উত্তরাতে, সরকারের যাওয়া 3 কাঠা জায়গা, তো সেই সময় তার আগে দিয়ে নুরুল হুদা রাজুকে চেয়ারম্যান ছিলেন। তো নুরুল হুদার বাড়িও তো আমাদের ফেনীতে, নোয়াখালী আর কি। তো নুরুল হুদা সাহেব আমার একদিন চন্দ্রিমা উদ্যানে হাঁটতে হাঁটতে বলতেছিল যে নোয়াখালীরা এরকম, শব্দটা অন্যভাবে বলছি, এটা আর বললাম না এখানে ওপেন, মানে এত চদু হতে দেখি না। বলে নাম তো বধু, আমি চদুই থাকলাম, অসুবিধা কী? বলে যে সবাই 3 কাঠা বদলাইয়া 5 কাঠা 10 কাঠা নিতেছে, পূর্বশালীও দরখাস্ত করলেন না, তো আপনি এটার মধ্যে করবেনটা কি? তাহলে তো 3 কাঠাই তো হজম করতে পারতেছি না। তো ওখানে বাড়ি করার সময় আমার এক প্রতিবেশী দেখলেই বলতো, ওই অন্যদেরকে যে একটু এনবিআরের চেয়ারম্যান তো কত কামাইলাম, উনি যেরকম জানতে চাচ্ছেন, উনিও বলতে যে একটু ফিলার টিলারের মধ্যে পাথর দিলাম তো, বল যে আল্লাহ এই ভালো পাথর উনি দিবেন না, কে দিবে? উনি তো এনবিআরের চেয়ারম্যান। ওই অন্যদের শুনে এটা বলে। আমি বললাম যে এটা ঠিক বলছেন, আপনি ছিলেন একটা অফিসের অডিটর, ঘুষ পাইলে বড়দের 500 টাকা পেতেন, আর এনবিআরের চেয়ারম্যানের ইউনিট তো শুরু হয় কোটি দিয়ে, তাহলে আপনি কিভাবে দেবেন? পারবেন না তো। তো এটাতে সুবিধা করতে পারলো না, সবাই হাসতেছে ওরা চিনে। পরে আরেক প্রসঙ্গে একদিন উনি বলতেছেন, এনবিআরের চেয়ারম্যানরে নিয়ে সবার একটা কিউরিসিটি থাকে অনেক সময়, বলতেছে যে আপনি যে আপনার এই পুরান ড্রাইভাররে বিশ্বাস করতেছেন বাড়ি দেখাশোনার জন্য, তো আমাকে এক লোক বলল আপনি তো ওই তার কাছে 50 লাখ টাকা রাখছিলেন 111-এর ওই সময়, সে আরেকজনের কাছে এটা গল্প করতেছিল। আমি তাই নাকি, আপনি শুনছেন? কেন না, আমার ঘনিষ্ঠ লোক বলছে। আমি বললাম আমার তো এবার ওইটে পা ধরে সালাম করা লাগবে। বলে যে কেন? আরে আর আমি তো রাখছি তার কাছে 50 কোটি, সে যে আমার ইজ্জত বাঁচানোর জন্য 50 লাখ বলছে, এই জন্য তারা পা ধরে সালাম করতে হবে। তো দেখলে সবার একটা ধারণা থাকে, কোনো একজন এনবিআর চেয়ারম্যান ওই পর্যন্ত আমি যতটুকু জানছি আর কি, যতটুকু দেখেছি, যে নিচের দিকে অর্গানাইজেশনাল বিহেভিয়ারে অনেকের কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলা ঘটেছে, কিন্তু এনবিআর চেয়ারম্যান যতজনই হয়েছে এ পর্যন্ত মোটামুটিভাবে তারা করাপ্ট ছিল না, ইতিহাস বলে এবং তাদের কাজকর্মে বলে। হ্যাঁ, ইচ্ছা করলে পারে, সুযোগ থাকে, আমাকে কত রকমের সুযোগ অফার দেয়, সেগুলো চেয়ারম্যান করে না। নিচের দিকে কিছু আছে, অর্গানাইজেশনাল বিহেভিয়ারে কিছু ঘটে, সেটা এক জিনিস। চাকরির বেতন সবার এক। আমার ব্যক্তিগতভাবে তো আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছি, সেটা হইল আমি বরং এনবিআর চেয়ারম্যান থাকাকালীন প্রথম সেখানে কিছু খারাপ কাজ করেছি, পরবর্তী আমার উত্তরাধিকারা হয়তো মনোগুণ, আমি দেখলাম যে পানির বোতল ফ্রি আসে। কী ব্যাপার, একদিন পিয়নের জীবনে পানি এরকম বড় বড় বোতল, বলে যে এগুলা সব অফিসে দে, তো বিলকে দে, বলে যে এটুকুলো বিল লাগে না। তো বিল লাগে না হঠাৎ করে ওরা হাজী মোহাম্মদ মহসিন কেন দে? বলে সব বড় সাহেব এরকম সবাই খাতে দে। আমি বললাম যে ঠিক আছে, সবাইকে দেখ, এটা বন্ধ করে দাও, আমার এখানে আর ফ্রি আসবে না। তারপরে এক মোবাইল কোম্পানি এনবিআর চেয়ারম্যানকে সমস্ত বিল তারা দেবে,
ইন্টারন্যাশনাল কল সহ একটা ফ্রি গিফট মোবাইল দিয়ে রাখছে। তা আমিও এটা উত্তরাধিকার হিসেবে পাইলাম, বললাম যে এটার বিল কে দেয়? বলে যে এটা বিল লাগে না। তো বিল না লাগলে এটাতে কত বিল আসে, আমাকে 3-4 মাসের একটা কল লিস্ট দাও। কল লিস্ট দিয়ে দেখা গেল যে লোকাল কল তো 24 ঘন্টার যত মিনিট তা করলে যা বিল উঠে তার থেকে অনেক বেশি বিল আসে। ওরা কিন্তু বিল এনবিআর থেকে দেয়া লাগে না, কিন্তু বিলের একটা কপি এখানে লিস্ট আসে। পাওয়া যায়। তো ওটা দেখে আমি হাসলাম যে যদি সারাক্ষণও কথা বলি যে এটাতে ওভারসিজ করা যায়, সেটাও ফ্রি। তা আমি বললাম যে চিঠি দিয়ে দাও, পিএস সাহেবকে বললাম চিঠি দাও, এটা ফেরত নিয়ে নাও। তখন আমার কিছু মেম্বার সাহেব বলে স্যার আপনি যে এই কাজগুলো করতেছেন পরবর্তীতে জন্য তো এটা রেকর্ড খাওয়া, পরবর্তীতে ফের পলিসি শুরু করবে, অসুবিধা কিছু নাই, বাট ফেরত দিয়ে দিলাম। কেমন? গাড়ি সরকারের তো 2টা গাড়ি আছেই, একটা পুলের সেক্রেটারি হিসাবে আর একটা এনবিআরের চেয়ারম্যান হিসাবে। এরপরেও দেখি আরও গাড়ি আছে। কী ব্যাপার, কেমনে সরে, কোনটা কোথায় থাকে? বলে যে একটা তো সার্বক্ষণিক বাসায় থাকে এবং বাসাতে 2টা, একটা 8টার থেকে 2টা পর্যন্ত আর একটা 2টা থেকে 10টা পর্যন্ত, আর একটা সাহেবের জন্য তো এখানে স্ট্যান্ড বাই থাকে, আর একটা মিটিং টিটিং গেলে এভাবে, আর যখন যা চাওয়া যায় পাওয়া যায়। তো এটার দরকার নাই, কারণ কিছু জাতের ব্যাপার আছে। আমার বাপদাদা গাড়িতে চড়ে নাই, আমি হঠাৎ করে এত গাড়ি চড়তেও তো জানতে হবে। আমাকে যদি আপনি 10 কোটি টাকা দিয়ে বলেন যে 2 ঘন্টায় খরচ করে আসতে হবে, আমি খরচ কেমনে 10 কোটি টাকা করতে হবে সেটারও তো আমার জানা থাকতে হবে। তো সেগুলো নির্ভর করে কোথায় থামতে হবে, কখন থামতে হবে, আপনি কতটুক চান, কি চান, সেখানে থাকবে। আমি এনবিআরের আছে কিছু, এক বিয়েতে গিয়েছিলাম আরেকজন গণ্যমান্য ব্যক্তি সহ। তো ওখানে ইনসিডেন্টালি যে ভদ্রলোকের মেয়ে, তিনি ব্যাংকের বড় অফিসার ছিলেন, কিন্তু পাত্রটা আমার এনবিআরের এক কাস্টম সুপারিনটেন্ডেন্ট বা ইন্সপেক্টরের ছেলে আর কি। তো মেয়ের বাপ বেকায়দায় পড়ছে, যেহেতু তারা প্রেম করছে, গিট্টু লাগছে, না হলে এখানে বিয়ে দেবে না। তো বললো যে ঠিক আছে, কাবিন দিতে হবে 10 কোটি টাকা। আমারও ঘনিষ্ঠ হিসেবে আমি ছিলাম, আরেকজনও বড় গণ্যমান্য ছিলেন। বলে তো ওই আমার ছেলের বাবা বলতেছে, বলে স্যার আপনি তো ডিপার্টমেন্টে আমাদের চেয়ারম্যান ছিলেন, জানেন আমি স্যার 10 কোটি টাকা কাবিন লেখায় টিকতে পারবো? কাবিন লেখুক স্যার 50 লাখ টাকা, আর বাকি 9.5 কোটি টাকা তার আমি নগদ দিয়ে দেব। তো সেগুলো কিছু জিনিস এরকম হবে। আপনার মালিক ড্রাইভারের অনেক কিছু হইতে পারে, কোনো মিটার রিডারের হইতে পারে, এক একজন এক একভাবে হবে। কিন্তু যিনি করছেন, এখন বেনজিরকে নিয়ে কথাবার্তা উঠতেছে, বেনজির একটা নজির স্থাপন করল। আজকে আবার খবরে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তো দোষী বলা যাবে না, তদন্ত চলতেছে হবে। এরপরে আসাদুজ্জামানের কথা বলল, এটা সব ডিপার্টমেন্টে আছে, ভূমি কুতুবের আছে। স্যার আমরা একটা ব্রেক নিয়ে আসবো, মাসুদ কামাল ব্রেকের পরে আসবো। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। মাসুদ কামাল ভাই, আপনার কাছে যেতে চাই যে এই অনেকেই তো দামি দামি কুরবানি কিনেছেন অনেক দাম দিয়ে, হয়তো সবার নাম আমরা জানি না বা পরিচয় জানি না। এটা কি এনবিআর বা দুদক এটা কি একটা ইনভেস্টিগেশন যেতে পারে কিনা, সেই সুযোগটা আছে কিনা তাদের? হ্যাঁ, এটা তো করতেই পারে, আপনার এটা যদি যদি আমাদের এখন আমরা বলি ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে, তো কে কত টাকা ব্যয় করছে এই হিসাবটা তো সরকারের কাছে থাকতেই পারে। সরকার যদি এই নিয়মটা চালু করে যে আপনার সব ব্যয় আপনার কার্ডের মাধ্যমে করতে হবে, অথবা আপনার এরকম চেকের মাধ্যমে, ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে করতে হবে, তখনই তো বোঝা যাচ্ছে কার কত টাকা ব্যয় হচ্ছে, এবং সেই ব্যয় থেকে তারা বুঝতে পারবে এত টাকা ব্যয় যখন করেছে নিশ্চয়ই আয় করেছে, আয় না করলে ব্যয় করলো কোত্থেকে, তো আয়টা কোত্থেকে করছে, প্রশ্নটা কিন্তু আসতে পারে। কিন্তু সেটা কি আলটিমেটলি আদৌ আমাদের এখানে করার মতো সদিচ্ছা সরকারে আছে? কারণ এটা করতে গেলে প্রথমে যারা ধরা খাবে, যারা বিপদে পড়বে অথবা বেকায়দা পড়বে, তারা তো সরকারেরই ঘনিষ্ঠ লোক, কি রাজনৈতিকভাবে কি প্রশাসনিকভাবে। কাজে এটা আসলে একটু জটিল। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, কতগুলি আসলে না, অনৈতিকতা যখন সর্বব্যাপী হয়ে যায়
তখন আপনি একটা সেক্টর নিয়ে টানাটানি করে খুব একটা লাভ হবে না। আপনি একটা জিনিস হাইপোথেটিক্যালি ধরেন তো, সে 1 লাখ টাকা অগ্রিম দিয়ে আসছে, সে 1 লাখ টাকা সে তো আনতেও আর যাচ্ছে না। তাহলে একটা কথা ভাবেন, একটা ছেলে, ইয়াং একটা ছেলে 1 লাখ টাকা দিয়ে আসতে পারে, জ্বলুনি নাই, টাকার জ্বলুনি নাই, তার টাকাটা আর না ফেরত না নিলেও চলে। ভাবেন এই জিনিসটা আপনি, তাহলে তার কত টাকা থাকলে পরে 1 লাখ টাকা কোনো টাকাই না তার কাছে। হ্যাঁ, এটা তো আমি তো ভাবতে পারি না ভাই, আমি তো এটা ভাবতে পারতেছি না, অনেকেই ভাবতে পারছে না। পড়ে না। আবার এর বিপরীত দিকে দেখেন, আমি আবার আরেকটা সম্ভাবনার কথা বলি। আসলে কি সে এই ছাগলটা 12 লাখ টাকা দিয়ে কেনার জন্য 1 লাখ টাকা অগ্রিম দিয়েছিল? এমনও তো হতে পারে যে সাদিক অ্যাগ্রো এটা বিক্রি করার কথা বলছে, এটা তাদেরই একটা বিজনেস পলিসি, জাস্ট আওয়াজ তোলার জন্য, ছাগলটাকে ভাইরাল করার জন্য। ছাগলটাকে মানে একটা আওয়াজ তুললো, সবাই জানলো কে কে এই গরু কে আনছে, এই ছাগল কে আনছে, সাদেক অ্যাগ্রো আনছে। তাদেরও একটা ব্র্যান্ডিং এর ব্যাপার এবং থাকে। সাদেক অ্যাগ্রোর যে নৈতিক অবস্থান, এটা নিয়েও কিন্তু আমার সন্দেহ আছে যে ভাই তুমি ডায়লগ মারতেছো যে এটা উচ্চ বংশীয় ছাগল, উন্নত উচ্চ বংশীয় গরু, এগুলো কি ধরনের ফাজলামো কথাবার্তা? এটা তো একটা ফাজলামো কথা। আমরা আগে জানতাম, আমরা যখন সাংবাদিকতা শুরু দিকে যখন মানে সাংবাদিকতা করতাম, রিপোর্টিং করতাম, তখন আমাদেরকে মাঝে মাঝে পাঠানো হতো ইয়ে কোরবানির সময় যে রহমতগঞ্জে এখানে একটা মীর কাদিমের গরু আছে। তো সেটা একটা বৈশিষ্ট্য ছিল, সব গরু সাদা হবে, অমুক হবে, তমুক হবে, কিন্তু সেটারও কিন্তু দামের ক্ষেত্রে এত বেশি কিছু কিন্তু ছিল না। খুব বেশি দাম ছিল, আকাশ পাতাল পার্থক্য তা কিন্তু ছিল না, এখনও নাই। তখন তো অস্ট্রেলিয়ান ষাঁড়ও ছিল। হ্যাঁ, অনেক কিছু থাকতো, উট হতে পারতো, ঠিক আছে, ভালো কথা। কিন্তু উচ্চ বংশীয় এই শব্দটা আমি এবার প্রথম শুনলাম। উচ্চ বংশীয় গরু, উচ্চ বংশীয় ছাগল, এই ছাগল নাকি সে যশোর থেকে কিনছে। তো যশোর থেকে কিনছে, যেই লোক বিক্রি করছে সে জানলো না উচ্চ বংশীয়। এই সাদেক সাহেব এক বসে উনি ওনার এখানে আনার পরে টের পাইলো এটা উচ্চ বংশীয়। তারপরে তার যা মনে হলো তাই বলে দিল বিশ্বের সবচেয়ে এই ছাগল নাকি বিশ্বে আর কোথাও নাই, কী যেন বলে। তো এগুলি কেন? মানে এই ওই যে বললাম না যে ডিজাইনার ড্রেস, এখানে ডিজাইনার ছাগল নিয়ে আসছে, মানে একটা বড় ছাগল আর কিছু ছোট ছাগল নিয়ে আসছে। তো আরও আমাদের মতো আমাদের দেশের কিছু দুপায়ে ছাগল যে ঝাঁপায়ে পড়তেছে, হিসাবটা হলো এখানে আর কি। তো মানে এইগুলো হলো কি, মানে আরও কিছু ছাগলকে আরও ছাগল বানানোর জন্য কিছু ছাগল সক্রিয় আছে। তো এগুলো হলো ইতরামি জাস্ট, মানে এগুলি ইতর শ্রেণীর মানসিকতা থেকে এই ধরনের বিষয়গুলো আসে। কিন্তু আমি মনে করি যে কোনো লজিকই থাকতে পারে না। সরকারের উচিত ধরা যে একটা গরু তুমি 1 কোটি টাকা চাচ্ছ, কেন চাচ্ছ? ইউ হ্যাভ টু জাস্টিফাই। তুমি চাইলেই চাইতে পারো, সেটাই, বিদেশ থেকে আনলে ট্যাক্সেশন কি ছিল, যাই হোক, তোমার তো প্রফিটের একটা মার্জিন থাকবে। তুমি কি এটা স্মাগল করে আনছো? এটা কি মাদক যে প্রয়োজন আমি যা ইচ্ছা তাই আমি চাইলাম, যা ইচ্ছা তার দেশে নিয়ে গেলো? এটা তো হতে পারে না। যখন এরকম হবে, একটা গরুর দাম যখন 1 কোটি টাকা উঠবে, তখন বুঝতে হবে ওই দেশে আসলে আইন বলতে কিছু নাই, ওই দেশে নিয়ম নীতি বলতে কিছু নাই। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয়। ওই সাদেক অ্যাগ্রোর একই জিনিস, তারা এই সমস্ত নাটক ফাটক করে এটাকে দাম বাড়ানোর চেষ্টা করছে। এবং আমার সমূহ সন্দেহ ওই কিছুই হয় না, এটার দাম মানে জাস্ট দামটা ওঠানোর জন্য এই ছেলে, যেহেতু এই ছেলে আগে কিছু কিছু শোষা করছে, গাড়ি পিছনে রেখে আসে পোজ দিছে, অমুক করছে তমুক করছে, অতএব তার এটাকে ভাইরাল করার জন্য এগুলো সাদেক অ্যাগ্রোর ভূমিকা আছে। এটা আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু আমি শিওর এটা ভালো মতে চেপে ধরলে আপনি পারে। কিন্তু তাকে চেপে ধরা হবে না কেন? তার ক্লায়েন্ট তো ওরা, তারা ক্লায়েন্ট তো আমি আপনি না। তখন আমাকে বলবে যে এই লোক তো পারে না, কাজে ঈর্ষা করে এগুলি করতেছে। হ্যাঁ, আমি ঈর্ষা করেই করতেছি, কিন্তু আমি মনে করি আমার মতো এরকম ঈর্ষাকাতর লোকের সংখ্যাই এই দেশে বেশি। কাজে বেশির যে মনোভাব, সংখ্যাগরিষ্ঠ মনোভাবকে আমি মনে করি সম্মান দেখানো উচিত, সরকারের উচিত এগুলি চেক করা। জি স্যার, আমরা শেষ করবো স্যার, 2 মিনিট পাবেন স্যার। মাসুদ কামাল ভাই যে কথাটি বললেন যে এটার একটা অনুসন্ধান বা একটা চেক করা উচিত, আপনি কি মনে করবেন? অবশ্যই উচিত। আপনার সুশাসন যদি নিশ্চিত করতে হয়, তাহলে এই জাতীয় কোনো ঘটনাই অনুসন্ধান ছাড়া ছেড়ে দেওয়া উচিত না। আপনি সুশাসন নিশ্চিত করার জন্য, আমি মাঝে মাঝে বলি হয়তো সরকার অসন্তুষ্ট হয়, কারণ শেখ হাসিনা তো বুঝে গেছেন যে আমাদের তারে ছাড়া কোনো গতি নেই। তো আলোচনা যাই করি আমরা আবার সেখানে যাই।
এই ভাব থেকে তো সুশাসন লাটে উঠে গেছে এবং সুশাসন এখন এক জায়গায় আছে। বদিউল আলম মজুমদারের একটা অর্গানাইজেশন আছে না, সুশাসনের জন্য নাগরিক সুজন, ওইখানে সুশাসনের জন্য একটা কথা আছে, এছাড়া সুশাসন নাই। আপনার এই ছাগলের ব্যাপারটাই হোক, গরুর ব্যাপারটাই হোক, এগুলো তো দেখা দরকার। এবং যারা ছাগলের বায়নাটা রাখলো তারা নাকি পরিপূর্ণ ঠিকানাও রাখে নাই। ঘটনাটা কি, এখন তাকেও নাকি খুঁজে পাচ্ছে না, এগুলো তো দেখা দরকার। আর যেটা উনি বললেন এটার সাথে আমি প্রথমবারে বলছিলাম যে ট্যাক্সের সাথে এগুলাকে কোরিলেট করা যায় কি না, সেটা করা দরকার। সেটা করতে হইলে উনি যেটা বললেন যে যারা করবে তারাই তো ধরা খাবে, তাদের লোকিত রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নাই, সেটা থাকতে হবে। আপনি কিভাবে চান, স্টিয়ারিং হুইল যার কাছে আসে তিনি কি চান, এই নুরুপন সম্রাট পাপিয়া থেকে শুরু করে এগুলো চলবে, ড্রাইভার মালিক চলবে, ভূমি কুতুব চলবে, তারপরে স্বাস্থ্যের কি মালিক এক ড্রাইভার সেটা চলবে। এইগুলোকে আপনি যত পুষবেন এবং সার দেবেন তাহলে এগুলা কি হয়ে যাবে আস্তে আস্তে, ওই যে কুয়েত থেকে কে একজন পাপুল না পাপলু কুয়েতের জেলে এখনো আছেন। আচ্ছা, তো পাপুল কিভাবে এসে গেল, কোথার থেকে আসলো, সে এমপি হয়ে গেল কেমনে, আমি বুঝতে পারিনি। আবার হইলে তো হইলো একা না, ওনার ওয়াইফ, তার বউরিও করে ফেললো। তো কারা এগুলা পোষে? তাহলে সংসদে 62% ব্যবসায়ী হয়ে গেছে নাকি সংসদ সদস্য, এখন কে পুষতেছে কেন? তো রাজনীতি যদি পৌঁছে যায়, তার মধ্যে যদি কোনো নীতি না থাকে এবং ওই নীতির মধ্যে যদি কারো বেলায় নীতির ক্ষেত্রে আপোষ নাই আর কারো আপোষের ক্ষেত্রে নীতি নাই, এটাই যদি হয়ে যায় তাহলে তো আপনি সুশাসন পাবেন না। সুশাসন না থাকলে আপনি এগুলা ধরতেও পারবেন না, কারণ যিনি ধরবেন তিনি কতটুক শক্ত থাকবেন সেটা বিবেচ্য। জি স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিজের সঙ্গেই থাকুন।